দেশ পরিচালনায় জাতীয় সরকার ব্যবস্থা প্রণয়ন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি। একথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পরেই জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহারের সুযোগ ছিল, তবে তা হাতছাড়া করা হয়। আগামী দিনে বিএনপি সেটার পুনরাবৃত্তি করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবেন। এতে তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত হবে না বাংলাদেশ। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশ পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি আওয়ামী লীগের জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে ১৭,৯২৬ জন আহত হয়েছে আর নিহত হয়েছে ৬১৭ জন। এর এক মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে শহীদ মিনারে শেষ হবে। শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই, জেলা ভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি চাপিয়ে দেয়া হয়েছে। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গদবাঁধা চিন্তা থেকে বেরিয়ে সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণের উপর জোর দেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে নতুন মানবিক বাংলাদেশ গড়তে হবে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার এবং সেবা সহজ করার তাগিদ দেন ডক্টর ইউনূস। দুর্নীতির মূলোৎপাটন করে সরকারি অর্থের সদ্ব্যবহার এবং সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই বিষয়ে আগামীকাল দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন ওঠে যে কোনো সময় দায়িত্ব ছাড়তে পারে বর্তমান সিইসির নেতৃত্বাধীন এই কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতিও সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে আগামীকাল রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনার কথা জানান সিইসি।
বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবে। কখন স্যার? কালকে কি পদত্যাগের সিদ্ধান্ত বিষয় স্যার? আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কমেন্ট করবো না। কালকে কালকে দাওয়াত করা হয়েছে, স্যার রাষ্ট্রপতি কি বলছে? রাষ্ট্রপতি আপনার ওনার সাথে দেখা করতে বলেছি। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? কখন দেখা করবেন স্যার? সিদ্ধান্ত কি নিচ্ছেন আসলে বলতে গেলে? নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ যেসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সুবিধাভোগী এখনও আছেন তাদের অবিলম্বে পদত্যাগের দাবি করেছে বিএনপি। পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার সবার আগে চাইছে দলটি। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে চালানো হয় বেপরোয়া হামলা গুলি, তারপরও 23 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে এতে দিতে হয় শিশুসহ নানা বয়সীদের আত্মহতি। সেই হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিএনপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ যে হত্যা নির্যাতন চালিয়েছে তা নজিরবিহীন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা, ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? এর আগে নয়াপল্টনের অফিসে বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিতে আসেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্গতদের পাশে থাকার কথা আবারও জানিয়ে দলটির নেতারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের সহযোগীরা এখনও তৎপর রয়েছে। নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে, জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ফিরবে বলেও জানান দলটির কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার দুই ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধেও চলবে অনুসন্ধান। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক। 2021 সালে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এরপর আজিজ আহমেদের ওপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। এবছরের শুরুতে দুদকে অভিযোগ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে জেনারেল আজিজ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে এই দুটো বিষয়ই প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রতি বছর চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। অতিমাত্রায় রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা নাজুক। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুদ শেষ হবে আগামী 9 বছরে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রাথমিক জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর দৌড়ে ছিল বিদায়ী সরকার, যার কারণে সর্বোচ্চ চাহিদার তুলনায় 67% অবকাঠামো অলস বসে আছে। আর গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়। অন্যদিকে দীর্ঘদিন উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধানের কাজ, বাড়েনি নিজস্ব কয়লার ব্যবহারও। বুধবার সেমিনারে বলা হয় 60% গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ ও ক্যাপটিভ পাওয়ারে, চুরি হয় প্রায় 10% মতো। 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা বেড়ে 500 কোটি ঘনফুট দাঁড়াবে। উত্তোলন না বাড়লে এলএনজি নির্ভরতায় দাম হবে দ্বিগুণ। $12 যদি আমরা এলএনজি যেটা কিনছি, যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়ার্থ $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। আপনি যত কিছুই বলেন না কেন, অনেক ইন্ডাস্ট্রিতে 2 নম্বরই হচ্ছে। Obviously, there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত 10 বছরে সুতা উৎপাদনে গ্যাসের খরচ বেড়েছে 3 গুণের বেশি। তারপরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 30 থেকে 40%। শিল্প যদি না থাকে, ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। সেমিনারে বলা হয়, প্রতি বছর গ্রাহক পর্যায়ে এনার্জি অডিট করে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা কমবে 20% বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার গাজীপুরে কারখানায় অস্থিরতা তৈরির জন্য বহিরাগতদের দায়ী করছেন শিল্প সংশ্লিষ্টরা। পুলিশের দাবি, একটি মহল ফায়দা লুটতে চাইছে। বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল 2 জেলার শিল্পাঞ্চল। নিরাপত্তার শঙ্কায় অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় ক্রেতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে পোশাক শিল্পে। অন্য দিনের মতোই বুধবার সকালে কাজে যোগ দেন সাভার আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই বাইরে শুরু হয় হট্টগোল। অভিযোগ আছে, চালু কারখানায় ইট পাটকেল ছুঁড়ে সাধারণ শ্রমিকদের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত প্রায় সব কারখানাই এই বাস্তবতার মুখে পড়ে। নিরাপত্তার শঙ্কায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাসে মহাসড়ক অবরোধ করা হয়। কয়েকটি দাবিতে আন্দোলনকারীরা জিরানি বাজার সহ বিভিন্ন স্থানে কারখানায় হামলা ভাঙচুর চালায়। বেতন বৃদ্ধি করতে হবে। বাইরে গ্যাঞ্জামের কারণে এবং আমাদের ভাঙচুর হওয়ার কারণে আমাদের ওয়ার্কার সবাই বাইরে বের করে দেওয়া হয়েছে। পোশাক শিল্প সংশ্লিষ্টদের দাবি, এই অস্থিরতায় সাধারণ শ্রমিকরা জড়িত নেই। এতে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। ফ্যাক্টরির লোক না, ওরা বহিরাগত। ওরা আসলে কি করতে চাচ্ছে আমরা জানি না। ওরা এরকম এর আগেও একদিন আসছে, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের বায়ার চলে যাচ্ছে। আন্দোলনকারীদের সবাই কারখানার শ্রমিক নয় বলে তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। গাজীপুরের পুলিশ সুপার বলছেন, পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল। চাকরি চাই বা বেকার সংগঠন, তাদের এই সংগঠনের বা এই তাদের আন্দোলনের ভিতরে কিছু ইন্ধনদাতা, উস্কানিদাতা বা একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য কিন্তু ঢুকে যাচ্ছে এবং তারাই বিভিন্ন জায়গায় এদেরকে কাজে লাগিয়ে বা এদেরকে সামনে রেখে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটতেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে এক জরুরি বৈঠক শেষে একথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এ সময় দেশের স্বার্থে তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চান এই খাতের উদ্যোক্তারা। এ সময় তারা বলেন, তৈরি পোশাক খাতের
প্রবৃদ্ধি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাবি আদায়ের নামে শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ নেতারা। তারা বলেন, মূলত ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষ বিবাদে জড়িয়ে পড়ায় বন্ধ রাখতে হচ্ছে কারখানা। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয় সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা, এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার 58 লাখ মানুষের অনেকেই বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে সকালে ব্র্যাকের আলোচনায় উঠে এসেছে এমন তথ্য। এতে বিশেষজ্ঞরা ডায়রিয়া, কলেরা, চর্মরোগ সহ পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেন। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি, মাঠের বাস্তবতা ও অগ্রাধিকার বিষয়ক আলোচনায় মহাখালীর ব্র্যাক সেন্টারে অংশ নেন এনজিও প্রতিনিধি, সিভিল সার্জন সহ স্থানীয় উন্নয়ন প্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গতরা অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, আমাশয় ও অ্যাজমার মতো রোগে। এছাড়া অনেক প্রত্যন্ত এলাকায় স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ওষুধের সংকট রয়েছে। ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হচ্ছে এখন। ম্যালেরিয়ার পেশেন্টের যে স্ক্রিনিং, সাসপেক্টেড যে স্ক্রিনিংগুলো করা হয় ওগুলো আমরা ওই ক্যাম্পের সাথে সাথে আরডিটিগুলো করে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি যারা জ্বর নিয়ে আসতেছে অনেক বেশি। সো এই কাজগুলোতেও হ্যাম্পার হচ্ছে, আমরা অনেক জায়গায় যেতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি রিমোট এরিয়াগুলোতে আমাদের ক্যাম্পগুলো প্ল্যান করার জন্য। শেল্টারে এসে তারা অনেকে তাদের বংশগত রোগ, বালাই ইত্যাদি নিয়ে এসছে, এগুলো একজন আরেকজন থেকে ছড়িয়ে পড়ছে কিনা এটা ভাবাটা, সেটা স্ক্রিনিং করাটা আমার ধারণা হচ্ছে জরুরি হবে বলে আমার মনে হচ্ছে। এই যে হঠাৎ করে বহু মানুষের মধ্যে থাকছেন, এই যে ইনডিসিপ্লিন লাইফ, এটা তাদের মধ্যে এক ধরনের ট্রমা তৈরি করেছে গর্ভবতী নারীদের মধ্যে। বন্যার পানিতে ক্ষেতের রাসায়নিক সার ও কীটনাশক ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এছাড়া ইঁদুর, মশা সহ বেশ কিছু প্রাণী ছড়াচ্ছে রোগবালাই। এজন্য স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। শরীরের ভিতরের ফাঙ্গাল ইনফেকশন হয়, ওগুলো নির্ণয় করা এবং চিকিৎসা করা একটু কঠিন হতে পারে। এখানে শুধুমাত্র যে জীবাণুবাহিত পানি সমস্যা তা না, এখানে কিন্তু কেমিক্যাল কন্টামিনেশন আছে বিভিন্ন ধরনের। আমাদের দেশে ব্যাপক আকারে ইনসেকটিসাইড আমরা ব্যবহার করি। হ্যালোজেন ওই ট্যাবলেট ক্লোরিনেটেড পানি খেতেও ভুলে গেছিলাম, এখন ওটা খেতে হচ্ছে অনলি সেফ। সেটার জন্য নতুন করে সচেতনতা লাগবে অ্যাকচুয়ালি। দুর্গত এলাকাগুলোতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা, গর্ভবতী মায়ের চিকিৎসা সহ জেলা উপজেলার হাসপাতালে দ্রুত নিয়মিত স্বাস্থ্যসেবা চালুর তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে 3টি টাস্ক ফোর্স গঠন করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দখল, লুটপাট, ঋণ জালিয়াতি, অনিয়ম, আমানতকারীর আস্থাহীনতা এবং খেলাপি ঋণের চাপসহ নানা কারণে বেহাল দেশের ব্যাংকিং খাত। এমন অবস্থায় প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক শেষে নির্বাহীরা বলেন, দুর্বল ব্যাংকগুলোকে তারা সহযোগিতা করবেন। নীতিগতভাবে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে হ্যাঁ, উই উইল হেল্প দ্য ব্যাংকিং সেক্টর, আমরা একে অন্যকে সাহায্য করব। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে আন্তঃব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা দেয়া হবে। তবে নতুন টাকা ছাপাবে না কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত সময়ে খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে ব্যাংকের ক্ষতিপূরণ সমন্বয় করা হবে বলেও জানান গভর্নর। সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে, যাতে অন্য ব্যাংকটা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে ন্যায্য দামে, ন্যায্য ইন্টারেস্ট রেটে তাদেরকে লোন, মানে ইন্টার ব্যাংক মার্কেটে লোন দিয়ে তারল্যটাকে কিছুটা বজায় রাখে। দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ
ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গভর্নর। বলেন, আর্থিক খাত সংস্কারে 3টি টাস্কফোর্স গঠন করা হবে। একটা টাস্কফোর্স আমরা করব, যেখানে আমাদের বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসব যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট। IMF থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, US বলছে তাদের US ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। 2 থেকে 3 বছরের মধ্যে আর্থিক খাতে পুনরুদ্ধার হবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। আর মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার বাড়ানো হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডায় বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সাদেক। এ সময় অসুস্থতার কারণ দেখিয়ে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। মঙ্গলবার রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী হৃদয় আহমেদ মারা যায়। ওই ঘটনায় 22 আগস্ট মাদারীপুরে বিএনপি নেতা শাহাদাত হোসেন হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ 161 জনকে। হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গি নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটি সহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। চেঙ্গি নদীর তীরে খাগড়াছড়ি পানছড়ি সড়কের দৃশ্য এটি। সম্প্রতি পাহাড়ি ঢলে নদী ভাঙনে খাগড়াছড়ি পানছড়ি সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় গাছবান উত্তর হেডম্যানপাড়া গ্রাম। এতে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। যদি দ্রুত মেরামত করা না হয়, এই রাস্তাটা এক সময় দেখা যাচ্ছে যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। রাস্তাটা অনেক ভেঙে চলে যাচ্ছে, এখন রাস্তা নাই আর গাড়ি চলাচল। এখন এটা মেরামত না করলে গাড়ি ঘোড়া চলবে না। এই রাস্তাটা যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দেয় এবং আমরা যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাতে এই রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতে পারি। সড়কের ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নদীর তীরের ভাঙন রোধে নদী শাসনের ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে অনুরোধ করেছে সড়ক বিভাগ। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তার পাশ থেকে কিছু মাটি ধসে পড়েছে, আমরা খবর পেয়েছি। তারপরেও এটা আসলে পানিবন্ধ মতো কাজ করতেছে। ওরা যতদিন পর্যন্ত ওদের কাজ শেষ করতে পারবে না, আমরা রাস্তা মেরামত করতে পারবো না। ভাঙন রোধে নদীর তীরে ব্লক বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে টিউব বসিয়ে ভাঙন রোধের চেষ্টা তাদের। খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো সংরক্ষণ নামের একটি প্রকল্প চলমান আছে। ওই প্রকল্পের অধীনে গিরিফুলের যে রাস্তার পাশে ভাঙ্গন, ওটা অন্তর্ভুক্ত আছে এবং ওই ভাঙ্গন প্রতিরক্ষায় ইতিমধ্যে সিসি ব্লক ঢালাই সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পের মেয়াদ জুন 2025 পর্যন্ত রয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত রাস্তার ধারটা প্রোটেক্টেড হয়ে যাবে। নদী ভাঙন থেকে সড়ক ও গ্রাম রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।